হ্যালো স্টুডেন্ট, গুড আফটারনুন। তোমাদেরকে বৈগেছি যে শিক্ষা মিশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি আশরাফুল হক তোমাদের সামনে এসেছি ক্লাস 10 ভৌতবিজ্ঞান ক্লাস নিয়ে। আজকে টপিকস আমাদের আইনীয় সমজী বন্ধন। এই টপিক্সটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক্স ক্লাস 10-এর জন্য। যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক্স। তাই তোমাদের সুবিধার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি এই টপিক্স নিয়ে। তো শুরু করবো আমরা তাহলে টপিক্সটা। তো যারা আমার এই চ্যানেল দেখছো তাদেরকে বলি, তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করোনি আমাদের বৈগেছি যে শিক্ষা মিশন ইউটিউব চ্যানেলকে, তোমরা সাবস্ক্রাইব করে নাও এখনই। তাহলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা আগ্রহী হব, তোমরা দেখতে পাবে সেই জিনিসটা। তো আমরা শুরু করবো আইনীয় সমজী বন্ধন এই টপিক্স নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। আমরা শুরু করি। যারা শিখতে চাও, জানতে চাও, তাদেরকে উদ্দেশ্য বলি, তোমরা প্রত্যেকে একটা খাতা এবং কলম রেডি রাখো। যেগুলো মেন কথা থাকবে আমরা আমাদের আলোচনার মধ্যে সেগুলো নোট করে নিবে। তাহলে পরবর্তীতে যখন আমরা পড়তে বসে বই দেখে, টেক্সট বুক দেখে, তাহলে আমরা সেখান থেকে নোটগুলো দেখে আমরা তখন হেল্প পাবো, সেখান থেকে পড়তে আমাদের সুবিধা হবে। তাই তো প্রথমে আমরা আইনীয় সমজী বন্ধন পড়াতে গিয়ে কয়েকটা কথা বলবো। কিছু কিছু মৌলিক পদার্থের নাম আমরা জানি, প্রায় 118 খানা মৌলিক পদার্থ। তাদের মধ্যে আমি কয়েকটা নাম বলি। অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এরকম প্রায় 118 খানা মৌলিক পদার্থ রয়েছে। আরো অনেক মৌলিক পদার্থের নাম আমরা বলতে পারি, কার্বন, হিলিয়াম, নিয়ন, আর্গন, এরকম অসংখ্য মৌলিক পদার্থের নাম আমরা বলতে পারি। এই মৌলিক পদার্থগুলো প্রকৃতিতে পরমাণু আকারে থাকে না, ওরা অণুর আকারে থাকে। এরা অণুতে আবদ্ধ হয়। যেমন অক্সিজেন অণু তৈরি করে, দুটি অক্সিজেন পরমাণু মিলে একটা অক্সিজেন অণু তৈরি করে। কিংবা দুটো নাইট্রোজেন পরস্পর নাইট্রোজেন অণু তৈরি করে। কিংবা দুটি আলাদা মৌলিক পদার্থ যেমন কার্বন এবং অক্সিজেন, এরা পরস্পর যুক্ত হয়, দিয়ে কার্বন ডাই অক্সাইড গঠন করে। এই অণুগুলো তৈরি কেন হয়? এমন কোন আছে যে কিভাবে এরা দুটো আলাদা মৌলিক পদার্থ একসঙ্গে কিভাবে যুক্ত হতে পারে? নিশ্চয় একটা বন্ধন রয়েছে। এমন কোন বন্ধন যে বন্ধন দ্বারা দুটি পরমাণু, সে একই মৌলিক পদার্থের পরমাণু হতে পারে, যেমন অক্সিজেন দুটি একই মৌলিক পদার্থের পরমাণু, এরা পরস্পর যুক্ত হয়ে অণু তৈরি করে। আবার আলাদা মৌলিক পদার্থের পরমাণু পরস্পর যুক্ত হয়ে অণু তৈরি করে। এমন কোন ব্যাপার থাকে, এমন কোন বন্ধন থাকে, এমন কোন আকর্ষণ থাকে যে ওরা পরস্পর একসঙ্গে যুক্ত থাকে। এটা নিয়ে হচ্ছে আমাদের এই আইনীয় সমজী বন্ধন টপিক্স। তো প্রথমে রাসায়নিক বন্ধন সম্বন্ধে জানবো। এই যে বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণু কিংবা একই মৌলিক পদার্থের পরমাণু পরস্পর যুক্ত হয়ে যে নতুন অণু তৈরি করলো, যৌগিক অণু তৈরি করলো, স্বতন্ত্র একটা অণু তৈরি করলো। এই অণু তৈরি করার কালে যে বন্ধন দ্বারা যুক্ত হয়, এইরকম বন্ধনকে আমরা বলবো রাসায়নিক বন্ধন। ভৌতবিজ্ঞানের ভাষায় এটাকে রাসায়নিক বন্ধন বলা হয়। তো এই রাসায়নিক বন্ধনগুলো অনেক রকমের হয়। তো আমাদের টপিক্সে ক্লাস 10-এ যে টপিক্স আছে, প্রধানত দুটি কথা বলা হয়েছে, দুই রকম বন্ধনের কথা বলেছে। একরকম বন্ধনের কথা বলেছে সমযোজী বন্ধন এবং একটা তড়িৎযোজী বন্ধন। দুই রকমের বন্ধন। একটা হচ্ছে সমযোজী বন্ধন, এক নম্বর। একটা হচ্ছে 2 নম্বর হচ্ছে তড়িৎযোজী বন্ধন। এই দুই ধরনের বন্ধন আমরা এখানে আলোচনা করবো। আরো অনেক বন্ধন হয়, ধাতব বন্ধন হয়, অসমযোজী বন্ধন হয়। তো আমরা যাই হোক, আমরা এই দুটি টপিকস আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, তাই আমরা এটা দুটোই আলোচনা করবো। আমরা সমযোজী বন্ধন এবং তড়িৎযোজী বন্ধন, এই বন্ধনগুলো দ্বারা বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে অণু তৈরি করে, কিংবা পরমাণুগুলো একই পদার্থের পরমাণুগুলো যুক্ত হয়ে অণু তৈরি করে। তো এই বন্ধনগুলোই আমরা আলোচনা করি। প্রথমে আমরা তড়িৎযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। আমি অনেকগুলো মৌলিক পদার্থের নাম বলে লিখেছিলাম, যেমন সোডিয়াম একটা মৌলিক পদার্থ, ক্লোরিন একটা মৌলিক পদার্থ। এরা পরস্পর যুক্ত হয়, নতুন একটা অণু তৈরি করে, সেটা হচ্ছে NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড অণু তৈরি করে। এক্ষেত্রে কি হয়, বিজ্ঞানী কোশেল বলে একজন বিজ্ঞানী কোশেল, তিনি প্রথমে এই তড়িৎযোজী বন্ধন নিয়ে অর্থাৎ আয়নীয় বন্ধন সম্বন্ধে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। এই ধারণা প্রথম তিনি কল্পনা করেছিলেন। এই ধারণাগুলো তিনি বলেছিলেন যে কিছু মৌলিক পদার্থ পরস্পর আয়ন তৈরি করে।
এই আয়ন তৈরি করার পর ওরা পরস্পর যুক্ত হয়, দিয়ে নতুন একটা যৌগিক পদার্থ তৈরি করে। যেহেতু আয়ন তৈরি করে নতুন যৌগ তৈরি করলো, তাই ওদের আয়নীয় যৌগ তৈরি বলা হয়। তো যাই হোক, আমরা এর বিস্তারিত তড়িৎদ্বয়ী যৌগ সম্বন্ধে আমরা বলি। Na এবং Cl এরা পরস্পর যুক্ত হয়, NaCl যৌগ গঠন করে। কিভাবে যুক্ত হয়? তো আমরা এটা বিস্তারিত জানার জন্য আমরা বলবো Na এই পরমাণুটি, আমরা জানি পারমাণবিক ক্রমাঙ্ক কত, 11। Na এর পারমাণবিক ক্রমাঙ্ক 11। এটা যদি ইলেকট্রন বিন্যাস করি আমরা, তাহলে ইলেকট্রন বিন্যাস হয় 2 + 8 + 1। এই হলো ইলেকট্রন বিন্যাস কার? সোডিয়ামের। এবার ক্লোরিন Cl, এই ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 17। এর ইলেকট্রন বিন্যাস আমরা যদি করি 2 + 8 + 7। এখন আয়ন তৈরি করবে, বললাম আমি আয়ন তৈরি করে। তড়িৎদ্বয়ী বন্ধন যেগুলো হয় সেখানে আয়ন তৈরি করে, আয়ন তৈরি করে নতুন যৌগ তৈরি করে। তো আয়ন কিভাবে তৈরি করবে? এখানে NaCl যৌগটি তৈরি হয়েছে। NaCl, এই NaCl যৌগের মধ্যে অন্তরে কি হয়েছে, ভেতরে কি ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেছে, কোশেল বলে একজন বিজ্ঞানী তিনি বললেন এইরকম ঘটনা ঘটেছে। Na পরমাণুটি ইলেকট্রন দান করেছে, ইলেকট্রন ছেড়ে দিয়েছে, দিয়ে ও ধনাত্মক আয়ন তৈরি করেছে, ধনাত্মক আয়ন তৈরি করেছে। আর ক্লোরিন সে ইলেকট্রনটা গ্রহণ করেছে, দিয়ে ঋণাত্মক আয়ন তৈরি করেছে। এই ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন এরা পরস্পর, যেহেতু দুটি অপোজিট আয়ন, একটা ধনাত্মক প্লাস একটা হচ্ছে ঋণাত্মক, দুটি অপোজিট মাইনাস প্লাস, দুটি আলাদা আলাদা আয়ন, এরা পরস্পর আকর্ষণে আবদ্ধ হয়। কারণ আমরা জানি একটা ধনাত্মক আধান একটা ঋণাত্মক আধানকে পরস্পর আকর্ষণ করে, তাই আকর্ষিত হয়। এই আকর্ষণের ফলে ওরা পরস্পর যুক্ত হয়, যুক্ত হয়ে একটা নতুন নতুন পদার্থ, সেটা হচ্ছে NaCl, নতুন যৌগ তৈরি করে, NaCl যৌগ তৈরি করে। এইভাবে যে যৌগগুলো তৈরি হয় তাদের আমরা বলবো তড়িৎদ্বয়ী যৌগ বা আয়নীয় যৌগ। এবং যে বন্ধনটা তৈরি হলো, এখানে যে বন্ধনটা তৈরি হলো স্থির তড়িৎ আকর্ষণ বল, সেই বন্ধনটাকে বলা হয় তড়িৎদ্বয়ী বন্ধন বা আয়নীয় বন্ধন। এখন কথা হলো, কোষের বিজ্ঞানী কোষে যে এই ধারণা দিলেন, তো কিভাবে আদান প্রদান, ইলেকট্রন আদান প্রদান কেন হলো? এমন কি ঘটনা ঘটলো যে সোডিয়াম কেন ইলেকট্রন দান করলো আর ক্লোরিন বা কেন গ্রহণ করলো? এটা কেন? অন্য কোনো পদার্থ হতে পারে, কিন্তু কেন আদান প্রদান হলো, কিভাবে আদান প্রদান হলো, তার সম্বন্ধে কোশেল বলে একজন বিজ্ঞানী তিনি এর ব্যাখ্যা দিলেন। তিনি বললেন যে প্রকৃতিতে কিছু মৌলিক পদার্থ রয়েছে, যেগুলো হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন। এগুলোকে আমরা কি বলি? এগুলো 0 শ্রেণীতে বা 18 নম্বর শ্রেণীতে অবস্থান করেছে এই মৌলিক পদার্থগুলো, এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। তো এই নিষ্ক্রিয় মৌল এরা কারোর সঙ্গে বিক্রিয়া করে না। এরা এমন এক গ্যাস যা স্বতন্ত্র অবস্থায় থাকে, স্বাধীন অবস্থায় থাকে, কারোর সঙ্গে বিক্রিয়া করবে না স্বাধীন অবস্থায়। তাহলে এমন কোন এর মধ্যে ধর্ম রয়েছে যে এরা কারোর সঙ্গে বিক্রিয়া সাধারণত করে না? এরা কেন সুস্থিত অবস্থায় থাকে? কেন থাকে? তো বলছেন, তিনি বলছেন হিলিয়াম বাদ দিয়ে ইলেকট্রন বিন্যাস যদি আমরা করতে যাই, তাহলে প্রত্যেকের শেষ কক্ষপথে, নিয়নের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, নিয়নের ক্ষেত্রে যদি আমরা দেখি Ni, নিয়ন, Ne এর ইলেকট্রন বিন্যাস আমরা যদি করি, তাহলে এর হচ্ছে 10, তাহলে 2 + 8। তারপর আর্গন যদি করি, এ 18, 2 + 8 + 8। এই করে যতগুলো মৌলিক পদার্থ আছে, যতগুলো মৌলিক পদার্থ এই 18 নম্বর শ্রেণীতে রয়েছে, আমরা নিশ্চয় পড়েছি মেন্ডেলিভের পর্যায় সূত্র। সেখানে আমরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে আমরা দেখেছিলাম যে সকল মৌলিক পদার্থ 18 নম্বর শ্রেণীতে তাদের শূন্যযোজী শ্রেণী বলা হয় বা নিষ্ক্রিয় মৌল বলা হয়। এদের হিলিয়াম বাদ দিয়ে সমস্ত গ্যাসের যতগুলো আছে মৌলিক পদার্থ রয়েছে, তাদের ইলেকট্রন বিন্যাস করে শেষ কক্ষপথ 8টা ইলেকট্রন। তখন এখান থেকে একটা জ্ঞান আমরা বলতে পারি যে সকল মৌলিক পদার্থ সুস্থিত হবে, তাদের নিশ্চয় শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে। অর্থাৎ যে সকল মৌলিক পদার্থের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, তারাই সুস্থিত হয়। এই ধারণা দিতে গিয়ে আমরা উপস্থিত হলাম যে তাহলে আমরা এই Na যে পরমাণুটা আমরা দেখালাম, সোডিয়াম Na 11, এর ইলেকট্রন বিন্যাস আমরা দিলাম 2 + 8 + 1। তাহলে এই পরমাণুটি সুস্থিত হতে চাই, সব পরমাণু সুস্থিত হতে চাই। সোডিয়াম পরমাণু চাইছে আমি সুস্থিত হব, কাদের মতো? এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর মতো। অর্থাৎ এরা বলছে তো আমাদের মতো যদি হতে চাস, তাহলে কি করতে হবে? আমাদের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে হবে, অর্থাৎ শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন নিয়ে আসতে হবে। তো শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন নিয়ে আসতে হলে কি করতে হবে? হয় বাইরে থেকে 7খানা ইলেকট্রন নিতে হবে, তো 7 আর 1 8 হবে, কিংবা একে এই ইলেকট্রন ত্যাগ করে দিতে হবে, তবে শেষ কক্ষপথে 8টা হবে। আর যদি 7টা নিয়ে আসে, 7 আর 1 8টা হয়ে যাবে। তো দুটো পথ খোলা থাকছে, একটা হচ্ছে হয় ইলেকট্রন বাইরে থেকে নিতে হবে,
কিংবা ইলেকট্রন ছাড়তে হবে। তো দুটো পথের মধ্যে এর সুবিধা কোনটা? এখন 7টা ইলেকট্রন গ্রহণ করা কঠিন ব্যাপার, একটা পরমাণুর বাইরে কক্ষে 7টা ইলেকট্রন বাইরে থেকে নেওয়া কঠিন ব্যাপার। কার তুলনায় একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার তুলনায়, একটা ইলেকট্রন যদি ছেড়ে দিতে পারে তার তুলনায় 7টা ইলেকট্রন গ্রহণ করা এই সোডিয়াম পরমাণু কিন্তু কঠিন। তাই কি হয়, এই ইলেকট্রনটা ও ত্যাগ করাই সুবিধাজনক মনে করে, তাই সোডিয়াম পরমাণু ইলেকট্রনটা ত্যাগ করে দেয়। কিসের জন্য ত্যাগ করে? তাহলে সুস্থিত হওয়ার জন্য। কাদের মতো সুস্থিত হওয়ার জন্য? এদের মতো হওয়ার জন্য, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়ার জন্য। অর্থাৎ সোডিয়াম পরমাণুটি তখন আর যেহেতু ইলেকট্রন ত্যাগ করলো, সে আর পরমাণু থাকবে না, কিসে পরিণত হবে? আয়নে পরিণত হবে। কি আয়ন? সোডিয়াম ধনাত্মক আয়ন তৈরি করবে। কারণ ইলেকট্রন বিন্যাস কেমন হবে? 2+8, অর্থাৎ ইলেকট্রনটাও ত্যাগ করে দিয়েছে, দিয়ে ও এখন সুস্থিত হয়ে গেছে। তার মানে সোডিয়াম পরমাণুর তুলনায় সোডিয়াম আয়ন যেটা Na+ আয়ন ধনাত্মক আয়ন, সেটা কিন্তু বেশি সুস্থিত, কারণ এর ইলেকট্রন বিন্যাস সুস্থিত মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। তাই এদের মধ্যে কে বেশি হবে সুস্থিত? এই আয়নটি হবে, Na+ আয়নটি। এখানে অনেক সময় প্রশ্ন দেয় যে এখানে কে বেশি সুস্থিত, আমরা বলবো কি Na+ আয়ন। কেন? কারণ এরা সুস্থিত মৌলিক পথ অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে তাদের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। তো এবার এই যে ইলেকট্রনটা দান করলো, ছেড়ে দিল, সেই ইলেকট্রনটা আশেপাশে কাকে পেল? ক্লোরিনকে পেল। ক্লোরিন Cl, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 7 8 2+8+2 8+7 8+7 2+8+7 ক্লোরিন। এবার ক্লোরিন বলছে যে আমার যে ইলেকট্রনটা তুই দান করলি, সেই ইলেকট্রনটা যদি আমি পেয়ে যাই, এ যদি পেয়ে যায়, তাহলে শেষ কক্ষে কটা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। যদি ছাড়তে চাইতো তাহলে 7টা ছাড়তে হতো, 7টা ছাড়া অনেক কঠিন ব্যাপার, একটাকে গ্রহণ করার সুবিধাজনক। তাই সোডিয়াম যে ইলেকট্রনটা ত্যাগ করলো সুস্থিত হওয়ার জন্য, ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করবে কিসের জন্য? সুস্থিত হওয়ার জন্য। অর্থাৎ সেই ত্যাগ করা ইলেকট্রনটা ক্লোরিন গ্রহণ করলো, যেহেতু গ্রহণ করেছে তাই ও আয়ন তৈরি করবে, সে আর পরমাণু থাকবে না। সেই আয়নটা কি? ঋণাত্মক আয়ন তৈরি করবে ক্লোরিন। এর ইলেকট্রন বিন্যাস কি হবে? 2+8+7 আর একটা নিয়েছে 8। তাহলে এও কিন্তু নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো এবং সে সুস্থিত হলো। তো পরস্পর সোডিয়াম ও Na+ আয়নটি সুস্থিত হলো এবং ক্লোরিন আয়ন সুস্থিত হলো। অর্থাৎ এখানে বিজ্ঞানী কোষেল বলছেন যে এই ইলেকট্রন বিন্যাস নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়ার জন্যই ওরা ইলেকট্রন আদান প্রদান করলো। এই ইলেকট্রন আদান প্রদান করে অষ্টক পূর্তি লাভ করার জন্য। এই অষ্টক পূর্তির কথা অর্থ শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন গ্রহণ করার জন্য। কাদের মতো? নিষ্ক্রিয় গ্যাসগুলির মতো। তো এখানে একটা সূত্রের কথা বলি, তো তারপরে আমি নেক্সট আসছি। সূত্র এখানে একটা আছে, অষ্টক সূত্রের একটা সূত্র রয়েছে। এখানে বলা হচ্ছে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসগুলোর মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে দিয়ে ওরা আয়ন তৈরি করে, নতুন যৌগ তৈরি করে। এটা হচ্ছে দ্বৈত সূত্র, অষ্টক সূত্র। অষ্টক সূত্রে বলা হচ্ছে যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসগুলো হওয়ার জন্য, নিকটতম নিষ্ক্রিয় গ্যাস সোডিয়ামের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসকে নিয়ন, নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য, কিংবা ক্লোরিনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গন, এই আর্গনের মতো হওয়ার জন্য ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য ইলেকট্রন গ্রহণ করলো কেউ, কেউ ত্যাগ করলো। এই ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে অষ্টক পূর্তি লাভ করাকেই বলা হচ্ছে অষ্টক সূত্র। বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে অষ্টক সূত্র। তাহলে শেষ কক্ষপথে একটি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে ওরা কি করলো? অষ্টক পূর্তি লাভ করলো। এই অষ্টক পূর্তি লাভ করাকে বলা হচ্ছে অষ্টক সূত্র। তাহলে এক্ষেত্রে কি করলো? এরা অষ্টক সূত্র মানলো। এরা শেষ কক্ষপথে একটা ইলেকট্রন গ্রহণ, একটা ইলেকট্রন ত্যাগ করে পরস্পর ওরা আয়ন তৈরি করলো। আমরা জানি এই ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন এরা পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়ন পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। আকর্ষিত হলো, আকর্ষিত হয়ে উৎপন্ন করলো একটা যৌগিক পদার্থ। সেই যৌগিক পদার্থ নাম হলো NaCl। সেই যৌগিক পদার্থের নাম হলো সোডিয়াম ক্লোরাইড এবং এটা হচ্ছে আরেকটি নাম হচ্ছে খাদ্য লবণ। এটা আমরা খাই, লবণ যে লবণটা আমরা খাই বাড়িতে, সেটা NaCl। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি Na এবং Na+ এবং Cl- এই দুটো আয়ন পরস্পর আয়ন তৈরি করে যুক্ত হয়েছে। ওই জন্য এরকম যে বন্ধন, এদের মধ্যে যে একটা বন্ধন, সেই বন্ধনকে আয়নীয় বন্ধন বলা হয়। যেহেতু আয়ন তৈরি করে ওর মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হয়েছে, বন্ধন তৈরি হয়েছে, ওই জন্য এরকম যৌগিক পদার্থ, এরকম বন্ধনকে আমরা বলবো আয়নীয় বন্ধন। আবার তড়িৎ বন্ধনও বলা হয় এটাকে। কেন? কারণ এক্ষেত্রে দুটি আয়ন পরস্পরের মধ্যে যে আকর্ষণ বলে আবদ্ধ হয়ে, সেই আকর্ষণ বলটা হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল বা কুলম্বীয় বল।
এরা পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়েছে, ওই জন্য তড়িৎযোজী বন্ধনও বলা হয়। আর এই তড়িৎযোজী বন্ধনের দ্বারা যে সকল পদার্থ উৎপন্ন হয় তাদের তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ বলা হয়। এই যৌগটা NaCl আয়নীয় যৌগ। আয়নীয় যৌগের একটা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এই সকল যৌগ সাধারণত ধাতু আর অধাতু এই দুটি পদার্থ মিলে হয়। যেমন এখানে ধাতু হচ্ছে সোডিয়াম, ক্লোরিন হচ্ছে অধাতু। একটা ধাতু থাকবে, একটা অধাতু থাকবে, দিয়ে ওরা পরস্পর ইলেকট্রন আদান প্রদান করবে। ধাতু সাধারণত ইলেকট্রন প্রদান করবে আর অধাতু সাধারণত ইলেকট্রন গ্রহণ করবে, দিয়ে ওরা পরস্পর আয়ন তৈরি করে যুক্ত হয়ে আয়নীয় যৌগ তৈরি করবে। আরো উদাহরণ হিসেবে বলতে পারি CaO, ক্যালসিয়াম অক্সাইড। এখানে ধাতু হচ্ছে ক্যালসিয়াম, ও হচ্ছে অক্সিজেন হচ্ছে তোমার অধাতু। তাই এরা পরস্পর কি করবে, আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ তৈরি করবে। তাহলে তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ যদি অনেকগুলো যৌগ দেওয়া থাকে তাহলে তাদের মধ্যে কোনটা আয়নীয় যৌগ কোনটা তড়িৎযোজী যৌগ আমরা চিনব কি করে? তো আমি কয়েকটা যৌগের নাম বলি, দেখি পাচ্ছো কিনা যে এদের মধ্যে কোনটা আয়নীয় যৌগ। যেমন আমি লিখতে পারি LiH, লিথিয়াম হাইড্রোক্সাইড, NaCl, CCl4, এইভাবে আমরা লিখতে পারি H2O, তারপরে আমরা লিখতে পারি CO2, কার্বন ডাই অক্সাইড, এভাবে আমরা লিখতে পারি MgCl2, এই যে যৌগিক পদার্থগুলো লেখা হয়েছে এদের মধ্যে কোনটা সমযোজী কোনটা তড়িৎযোজী যৌগ আমরা সমযোজী এখনো পড়িনি, তো আমরা তড়িৎযোজী পড়েছি, কোনটা তড়িৎযোজী যৌগ। তো আমি বললাম যে তড়িৎযোজী যৌগের একটা বৈশিষ্ট্য আমরা চিনব কি করে, আমরা না জেনে চিনে নেব, দেখে চিনে নেব কিভাবে। সাধারণত তড়িৎযোজী বা আয়নীয় যৌগের একটা ধাতু থাকবে আর অপরটা অধাতু থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি লিথিয়াম হাইড্রোক্সাইড, এক্ষেত্রে আমরা যদি খেয়াল করি দুটি মৌলিক পদার্থ, এটা লিথিয়াম, এটা হচ্ছে ধাতব, 1 নম্বর শ্রেণীতে অবস্থিত ক্ষার ধাতু, তাহলে এটা অবশ্যই এটা হচ্ছে তড়িৎযোজী বা আয়নীয় যৌগ। এক্ষেত্রে Na, এটাও ক্ষার ধাতু, এটা হচ্ছে তাহলে Na, এটা অধাতু, তাহলে এটাও আমরা বলতে পারি আয়নীয় যৌগ। কিন্তু CCl4, কার্বন এই পদার্থটি অধাতব, অর্থাৎ এটা কিন্তু আমরা তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ বলতে পারি না। নেক্সট আমরা যদি বলি H2O, জল, এক্ষেত্রে H হচ্ছে একটা অধাতু, অর্থাৎ এটা হচ্ছে আমাদের আয়নীয় বা সমযোজী যৌগ। CO2, এটাও আমরা অধাতু দেখতে পাচ্ছি, তাহলে এটা হবে না। এখানে MgCl2, অর্থাৎ Mg এটা ধাতু, তাহলে এখানে আমরা বলতে পারি Mg একটা কি তড়িৎযোজী বা আয়নীয় যৌগ। তাহলে এইভাবে আমরা চিনতে পারি আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ কি জিনিসটা। তাহলে এক্ষেত্রে আমরা অষ্টক সূত্র সম্বন্ধে জানলাম। অষ্টক সূত্রতে আমরা দেখলাম যে বাইরের পক্ষে 8টা ইলেকট্রন নিয়ে আসার জন্য ইলেকট্রন প্রদান, দান করা বা গ্রহণ করার ফলে যে অষ্টক কোটি লাভ, এটা হচ্ছে অষ্টক সূত্র। এবার কিছু কিছু পদার্থ আছে যারা কিন্তু, যেমন একটা উদাহরণ হিসেবে বলি LiH, এই পদার্থটি কিন্তু শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন না নিয়ে এসেও তড়িৎযোজী বা আয়নীয় যৌগ হয়। তাহলে এই ক্ষেত্রে LiH কিন্তু অষ্টক সূত্র মানে না। কিভাবে দেখে নিই আমরা। Li যদি ইলেকট্রন বিন্যাস আমরা দেখি তাহলে দেখবো Li এর পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 3, তাহলে এর পারমাণবিক ক্রমাঙ্ক যদি 3 হয় তাহলে 2 + 1 H হাইড্রোজেন 1, তাহলে 1। এখন কথা হলো Li যদি ইলেকট্রন দান করে H কে, কিংবা H যদি ওকে দান করে, একে অপরে দান করা করে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কেউ অষ্টক পূর্তি লাভ হবে না, 8টা ইলেকট্রন নেই ওদের মধ্যে। তাহলে এক্ষেত্রে কি হবে, তাহলে এরা সুস্থিত হবে না, কোনদিন যৌগ তৈরি করবে না, কিন্তু বাস্তবে যৌগ তৈরি করে আছে LiH, এটা যৌগিক পদার্থ। তাহলে এটা কি হচ্ছে, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কিন্তু হিলিয়াম, He। এদের নিকটতম হিলিয়াম হচ্ছে লিথিয়াম এবং হাইড্রোজেন, এদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম। এই হিলিয়ামটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ এটাও কারোর সঙ্গে বিক্রিয়া করে না, অর্থাৎ সুস্থিত অবস্থায় থাকে। তো এরা চাইবে এদের নিকটতম যে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম তার মধ্যে হওয়ার, তার মধ্যে ইলেকট্রন বিন্যাস লাভ করার। তো হিলিয়াম হচ্ছে কত, 2, অর্থাৎ শেষ কক্ষপথে একটা ইলেকট্রন নিয়ে আসার চেষ্টা করবে কে, এরা। তখন কি করবে, লিথিয়াম বলবে আমার কাছে একটা ইলেকট্রন বেশি রয়েছে, তো চল তুই একটা নিয়ে নে। তাহলে কি হবে, আমার শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন হয়ে যাবে। আর হাইড্রোজেন বলবে ঠিক আছে তো আমাকে দে, তাহলে আমারও শেষ কক্ষপথে আমার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো হয়ে যাবে। তখন এরা ইলেকট্রন আদান প্রদান করবে। কিভাবে, ইলেকট্রন আদান প্রদানটা এইভাবে হবে, লিথিয়াম একটি ইলেকট্রন, এখানে শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে একখানা। আমি ইলেকট্রনকে যদি এভাবে ডট দিয়ে প্রকাশ করতে করা যায়, তাহলে লিথিয়াম, আর এখানে হাইড্রোজেন, লিথিয়ামের হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন। এবার কি করলো, লিথিয়াম 2 + 1, লিথিয়াম একে একটা দান করে দিল, ইলেকট্রন দান করে দিল। তাহলে দান করার ফলে লিথিয়াম হয়ে গেল Li প্লাস আয়ন, যেহেতু দান করলো প্লাস, এর নিল H- আয়ন।
এদের মধ্যে আদান প্রদান হলো কার মধ্যে শেষ কক্ষপথে তখন লিথিয়ামের শেষ কক্ষপথে তখন দুইটা ইলেকট্রন প্লাস, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে মাইনাস হয়ে গেল 1 + 1। তাহলে এক্ষেত্রে অষ্টকূর্তি কিন্তু লাভ হয়নি, তারপরে এরা সুস্থিত হয়েছে। কেন সুস্থিত হয়েছে? এরা এদের নিকটতম নিঃসৃত গ্যাস হিলিয়ামের মতো আচরণ করেছে, তাই এখানে অক্সো সূত্র না কেটে অন্য একটা সূত্র গেল, সেটা দ্বৈত সূত্র। দ্বৈত সূত্র অর্থাৎ নিকটতম নিঃসৃত গ্যাসের মতো হওয়ার জন্য অর্থাৎ সুস্থিত হওয়ার জন্য ইলেকট্রন আদান প্রদান করে যারা শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন রাখে দিয়ে সুস্থিত হয়, তখন তাকে আমরা দ্বৈত সূত্র বলবো। এক্ষেত্রে LiH হচ্ছে আমরা একটা যৌগ, হ্যাঁ, যে যৌগটার শেষ কক্ষপথে যৌগগুলো যে আয়ন তৈরি করার সময় ওরা শেষ কক্ষপথে সুস্থিত মূল্য হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং এরা যৌগিক পদার্থ গঠন করে, আয়নীয় যৌগ। এই যৌগটা আয়নীয় যৌগ। তাহলে এখানে প্রশ্ন থাকে এমন একটি যৌগের নাম বলো যেটি অষ্টসূত্র মানে না, তো আমরা বলবো সেটা অবশ্যই LiH। এই যৌগটি কিন্তু অষ্টসূত্র মেনে চলে না। এখন কথা হলো যে এই যে আয়নীয় যৌগ যে গঠন ঘটলো, এটা কোন বিজ্ঞানী এর ব্যাখ্যা দিয়েছেন, প্রথমে কল্পনা করেছেন কোন বিজ্ঞানী? তো আমরা অবশ্যই এর আগে আলোচনা করি, একবার বললাম, তো আমি আরেকবার বলি, বিজ্ঞানী কোশেল এর ব্যাখ্যা দিয়েছিলেন এবং অষ্টকূর্তি যে লাভ হলো অষ্টসূত্র সেটা বলেছিলেন, কিভাবে কেন হচ্ছে সেটাও তিনি বলেছিলেন। তো আমরা কি পড়লাম এতক্ষণ? তাহলে আমরা এটা পড়লাম তড়িৎযোজী বা আয়নীয় যৌগ বলতে কি বুঝি এবং তাদের গঠনটা কিভাবে হচ্ছে সেটা। তো আমি একটু এদের ধর্ম নিয়ে একটু আলোচনা করে নিই। ধর্ম নিয়ে আলোচনা করতে গিয়ে 1 নম্বর ধর্মগুলো আমি বলি। আয়নীয় যৌগ বা সমযোজী যৌগের মধ্যে আমরা কয়েকটি ধর্ম উল্লেখ করব। ধর্ম নাম্বার 1, 1 নম্বর ধর্ম। 1 নম্বর ধর্মে কি বলা হচ্ছে? 1 নম্বর ধর্মে বলা হচ্ছে ওদের কাঠিন্যতা, কঠিন। বলছে আয়নীয় যৌগগুলো যেহেতু আয়ন তৈরি করে, যেমন Na+ এবং Cl-, এরা আয়ন তৈরি করে। এই স্থির তড়িৎ আকর্ষণ বলটা খুব শক্তিশালী বল, স্থির তড়িৎ আকর্ষণ বলটা খুব শক্তিশালী বল। যেহেতু এরা আয়ন তৈরি করে এরা যৌগিক পদার্থ গঠন করে এবং এই আকর্ষণ বলটা খুব তীব্র বল, তাই এরা সাধারণত কঠিন হয় এবং এরা কেলাসাকার, এদের আকারটা কেলাসাকার হয়। কেন কেলাসাকার হয়? কারণ এরা এত তীব্র বল, এরা এত তীব্রভাবে থাকে যে এই আকর্ষণ বল দ্বারা আয়নগুলো যুক্ত থাকে, এরা সাধারণত অণু তৈরি করে না, ওই জন্য এরা কঠিন হয় এবং কেলাসাকার। এদের নিজস্ব জ্যামিতিক আকার রয়েছে, এরা সাধারণত অণু তৈরি করে না, অণু তৈরি করবে না। 2 নম্বর কথা, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব উচ্চ হবে। কেন উচ্চ হবে? গলনাঙ্ক স্ফুটন, যেমন NaCl, একটা লবণের কথা বললাম, NaCl, এটা এর গলনাঙ্ক প্রায় 820 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ NaCl লবণটা আমরা যদি গলাতে চাই, তাহলে সেখানে NaCl লবণটা গলবে 820 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে অনেক বেশি তাপমাত্রায়। অর্থাৎ এর গলনাঙ্ক অনেক বেশি হবে। এই তো বললাম। এর কারণ কি? একটাই কারণ, সেটা হচ্ছে এই সকল যৌগ যেহেতু তড়িৎযোজী যৌগ, এরা যেহেতু আয়ন তৈরি করে, আয়নের মধ্যে যে আকর্ষণ বল, স্থির তড়িৎ আকর্ষণ বল, এই মানটা অনেক প্রবল মান, এই বলের মান অনেক বেশি। এই বলকে ছিন্ন করে এরা গলে যেতে অনেক বেশি তাপমাত্রা লাগে, অনেক বেশি শক্তি লাগে, ওই জন্য এরা সাধারণত কঠিন হয়, এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুটোই উচ্চ হয়। তারপরে এদের দ্রাব্যতা, এরা দ্রবীভূত হবে কি? 3 নম্বর, এরা দ্রবীভূত হবে কোথায়? বলছে এরা দ্রবীভূত হবে জলে, অর্থাৎ অধ্রুবীয় দ্রাবকে এরা দ্রবীভূত, অর্থাৎ জলে দ্রবীভূত হবে। আর অধ্রুবীয় দ্রাবক যেমন কেরোসিন, পেট্রোল, অ্যালকোহল, এগুলোতে দ্রবীভূত হবে না। অর্থাৎ যে সকল আয়নীয় যৌগ হবে বা তড়িৎযোজী যৌগ হবে, সেই যৌগগুলো জলে অর্থাৎ ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে, কিন্তু অধ্রুবীয় দ্রাবক যেগুলো হচ্ছে অ্যালকোহল, কেরোসিন, পেট্রোল, ডিজেল, এগুলোতে দ্রবীভূত এরা হবে না। তাহলে এখানে একটা কথা আমি রিমাইন্ড করে দিই, ধ্রুবীয় দ্রাবক এবং অধ্রুবীয় দ্রাবক। ধ্রুবীয় দ্রাবক কোনটা? জলকে আমরা ধ্রুবীয় দ্রাবক বলবো। আর অধ্রুবীয় দ্রাবক কোনটা? আমরা যেগুলো কেরোসিন, পেট্রোল, ডিজেল বললাম, সেগুলো হচ্ছে অধ্রুবীয় দ্রাবক। তাহলে তড়িৎযোজী যেগুলো যৌগ হবে, সেই যৌগগুলো কি হবে? ধ্রুবীয়, অর্থাৎ জলে দ্রবীভূত হবে, ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে, কিন্তু অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে না। তাহলে এই 2-3টা পয়েন্ট আমরা মোটামুটি এদের ধর্ম সম্বন্ধে। এবং তাহলে 1 নম্বর পয়েন্ট বললাম, এরা সাধারণত কঠিন হয়। এরা কঠিন হবে, কেন কঠিন হবে? তো আমি বললাম এদের মধ্যে যে আকর্ষণ বল, তীব্র আকর্ষণ বলে আবদ্ধ থাকে, ওই জন্য এরা প্রচন্ড কঠিন হয়। হ্যাঁ, 2 নম্বর পয়েন্ট বললাম এদের স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক উচ্চ হবে। স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক উচ্চ হয়। কেন স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক উচ্চ হবে সেটাও বললাম আমরা।
প্রায় NaCl প্রায় 820 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে অর্থাৎ গ্রহণ করে 820 ডিগ্রি সেলসিয়াস এত উচ্চ। এমনি জল যদি আমরা বরফকে যদি আমরা গলাই তাহলে 0 ডিগ্রি তাপমাত্রায় গলে খুব নিম্ন তাপমাত্রায়। জল একটা অন্য পদার্থ, তরিতৈজ নয়। তারপরে আমি বললাম যে দ্রাব্যতা, কেউ দ্রবীভূত হয় জলে, কেউ দ্রবীভূত হয় অ্যালকোহলে। তাহলে এই তরিতৈজ যৌগগুলো কোথায় দ্রবীভূত হয়? এরা সাধারণত জলে দ্রবীভূত হয়, ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। তারপর আরেকটা পয়েন্ট বলতে পারি, আমরা আলাদা করে বলতে পারি, এদের স্বতন্ত্র কোনো অণু নেই, স্বতন্ত্র কোনো অণু বলে কিছু নেই। এদের আয়নগুলো পরস্পর যুক্ত হয়, যুক্ত হয়ে এরা পরস্পর কেলাস আকার গঠন করে, কেলাসের আকার ধারণ করে দেয়া থাকে। এরা সাধারণত আরেকটা পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট আরো বলতে পারি, তড়িৎ পরিবহনের ক্ষেত্রে পরিবহন করে কিনা, তড়িৎ প্রবাহ মাত্রা এদের কেমন, যদি করে তাহলে কত। বলছি এরা সাধারণত কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করবে না। কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন না করলেও এরা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করতে পারে। কেন জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে? কারণ জলীয় দ্রবণে NaCl কে আমরা যদি জলে দ্রবীভূত করি তাহলে এরা কি করবে? এরা আয়নে বিভাজিত হবে, Na+ এবং Cl- আয়নে বিভাজিত হয়ে যাবে। এই আয়নগুলো তখন তড়িৎ পরিবহন করবে। এরকম এরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অর্থাৎ তড়িৎ বা আয়নীয় যৌগগুলো কি করে? তড়িৎ পরিবহন করে গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে। তাহলে এই হলো আমাদের কয়েকটা বৈশিষ্ট্য, এগুলো আমরা জেনে নেব। তাহলে আমাদের টপিকস আর একটু এগিয়ে নিয়ে যাই, সমযোজী বন্ধন সম্বন্ধে আমরা পড়ব। সমযোজী বন্ধন সেটা আবার কি? আচ্ছা, তার আগে আমি NaCl এর গঠন চিত্র আমাদের যদি বলে তাহলে কিভাবে হয় সেটা একটু দেখাই। বা ক্যালসিয়াম অক্সাইড, CaO, ক্যালসিয়াম অক্সাইড। আমি কয়েকটা তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগের সম্বন্ধে আমি কিছুটা একটু এগিয়ে নিয়ে যাই ক্লাসটা। ক্যালসিয়াম অক্সাইড এর ইলেকট্রন বিন্যাস আমরা দেখে নিব প্রথমে। ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামের হলো 20 20, তাই ইলেকট্রন বিন্যাস যদি করি 2 + 8 + 8 + 2। অক্সিজেন হলো কত না 8 = 2 + 6। তাহলে এক্ষেত্রে এরা যখন যুক্ত হয়ে যৌগিক পথ গঠন করবে তাহলে কেমন গঠন করবে সেটা আমরা দেখে নেব। তাহলে এখানে Ca কি করবে? Ca ইলেকট্রন একে দেওয়ার চেষ্টা করবে। কেন? এর শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন এ দেওয়ার চেষ্টা করবে, কারণ নিতে গেলে ওকে 6 খানা নিতে হবে। 6 খানা নিলে 8টা হবে। শেষ কক্ষপথে অষ্টক পূর্তি লাভ করতে গেলে 6 খানা ইলেকট্রন নিতে হবে। তো ওই চেষ্টা করবে আমি ইলেকট্রন দান করব। আর এই অক্সিজেন চাইবে আমি ইলেকট্রন গ্রহণ করব, কারণ আমাকে ছাড়তে হলে 6টা ছাড়তে হবে, তো গ্রহণ করা বেটার হবে। তাই ক্যালসিয়ামের ত্যাগ করা যে ইলেকট্রনটি সে গ্রহণ করবে অক্সিজেন। তাহলে অক্সিজেন এবং এর মধ্যে ইলেকট্রন বিন্যাস। আমি শেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকে সেটা নিয়ে একটু বলে নিই, সেটা ছুটে গেছিল। শেষ কক্ষপথে যোজ্যতা কক্ষপথ বা যোজন কক্ষপথ বলা হয়। শেষ কক্ষপথকে এখানে 1 2 3 4 নম্বর কক্ষপথ, এখানে ক্যালসিয়ামের 4 নম্বর কক্ষপথ যে শেষ কক্ষপথ, একে যোজন কক্ষপথ বলা হয়। এক্ষেত্রে ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে 2, শেষ কক্ষপথে যে ইলেকট্রনটা থাকে সেটা হচ্ছে ওর যোজ্যতা। তা 2টি ইলেকট্রন আছে, ক্যালসিয়াম যোজ্যতা হচ্ছে 2। আর অক্সিজেনের শেষ কক্ষপথে যোজন কক্ষতা হচ্ছে কক্ষ হচ্ছে 6। হ্যাঁ, এক্ষেত্রে এরও কারণ যেহেতু ইলেকট্রন যদি আমরা যোজ্যতা বের করতে যাই 8 - 6 = 2, অর্থাৎ অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। তাহলে যাই হোক, আমরা ইলেকট্রন শেষ কক্ষপথে যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটাকে আমরা ডট দিয়ে প্রকাশ করছি। ডট দিয়ে প্রকাশ করলাম। ক্যালসিয়াম Ca একে ডট দিয়ে প্রকাশ করলাম। তাহলে ডট দিয়ে প্রকাশ করলে যেহেতু দুটি ইলেকট্রন আমরা দুটো ডট দিলাম, তাহলে ইলেকট্রন বিন্যাস 2 + 8 + 2। এবার একে ওর সঙ্গে অক্সিজেন আমি ডট দিয়ে প্রকাশ করি। 6 খানা আছে, 1 2 3 4 5 6। এখন অক্সিজেনের কাছে শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন ওর অষ্টক পূর্তি লাভ করার জন্য, অর্থাৎ সুস্থির হওয়ার জন্য অক্সিজেনকে আরো 2 খানা ইলেকট্রন দরকার। ক্যালসিয়ামকে বলছে ভাই তুই আমাকে 2টা ইলেকট্রন দে, তাহলে আমি সুস্থির হয়ে যাব। আর ক্যালসিয়ামের দেখছি যে 2টো ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন। ক্যালসিয়াম বলছে ঠিক আছে ভাই তুই আমার কাছ থেকে ইলেকট্রন নিতে পারিস, আমি 2টা দিতে পারবো। তাহলে ইলেকট্রন ও একে দিতে পারবে, 2টো ইলেকট্রন দিয়ে দিল। তাকে অক্সিজেনকে দিল। দেওয়ার ফলে আদান প্রদানের ফলে ক্যালসিয়াম আর ও আয়ন এ পরিণত হয়। কি আয়ন পরিণত? ধনাত্মক। যেহেতু ইলেকট্রন দান করলো তাই ও ধনাত্মক, 2টি ধনাত্মক আয়ন তৈরি করলো, Ca+2 উৎপন্ন করলো। সেই ইলেকট্রন গ্রহণ করলো অক্সিজেন, তো ও 2টি অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করলো Ca দিয়ে এরা উৎপন্ন করলো কি? CaO যৌগিক পদার্থটি তৈরি করলো।
তাহলে এখান থেকে প্রশ্ন থাকে যে CaO ক্যালসিয়াম অক্সাইড এই যৌগিক পদার্থটি তড়িৎ যোজনা সমযোগ ব্যাখ্যা করো। তো ব্যাখ্যা আমরা এভাবে দেবো। কি করে? প্রথমে ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস আমরা দেখিয়ে দেবো, তারপর অক্সিজেন ইলেকট্রন বিন্যাস দেখাবো। এখন আমরা দেখে বুঝতে পারবো ইলেকট্রন আদান প্রদান করার ব্যাপারটা। ইলেকট্রন যদি একে দুটো দেয় তো এই 6টা থেকে 8টা হয়ে যাবে, এই অষ্টপূর্তি লাভ করে, দুই অষ্টপূর্তি লাভ, তার মানে এটা হচ্ছে তড়িৎযোজী বা আয়নীয় যৌগ। এবং সেক্ষেত্রে আমরা এভাবে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেবো ইলেকট্রনগুলো কিভাবে যাচ্ছে। তারপরে ইলেকট্রন যাওয়ার পর পরবর্তী যে স্টেপ, সেই স্টেপটা কি হচ্ছে, এখানে যেহেতু ইলেকট্রন দান করলো তাই ধনাত্মক আধান, যে নিল সেই ঋণাত্মক আধান পরস্পর স্থিত হয়ে আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে আয়নীয় যৌগ তৈরি করেছে। আর এরকম ভাবে অনেক পদার্থ দিতে পারে। আমি আরেকটা উদাহরণ দিই, যেমন আরেকটা উদাহরণ আমরা দিতে পারি MgCl2। এই যৌগিক পদার্থটা যদি খেয়াল করি MgCl2, এর ক্ষেত্রে আমরা কিভাবে করব MgCl2। তাহলে একইভাবে আমরা Mg এর ইলেকট্রন বিন্যাস আমরা দেখব। Mg হচ্ছে 12, তাহলে 2 প্লাস 8 প্লাস 8 দিয়ে 10 2। ক্লোরিনের হলো 17, তাহলে ইলেকট্রন বিন্যাস যদি করি 2 প্লাস 8 প্লাস 7, এই হলো ইলেকট্রন বিন্যাস। তাহলে এবার আমরা যদি খেয়াল করি যে ইলেকট্রন Mg একে যদি দিতে চায়, অবশ্যই দিতে, Mg অবশ্যই ধাতব পদার্থ ইলেকট্রন দিতে চাইবে, ধাতব পদার্থ ইলেকট্রন দিতে চাইবে, কিন্তু অধাতব পদার্থ ক্লোরিন এ নিতে চাইবে। এখন কথা হলো এর মধ্যে শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন, এ বলবে আমার 2টা ইলেকট্রন নেই, কিন্তু এ নিতে পারবে না। কেন? কারণ এর একটা ইলেকট্রন নিলে অষ্টক পূর্তি লাভ করবে, তাহলে দুটো তো দরকার নেই। তাহলে কি হবে? তখন ক্লোরিনকে বলবে তুই আরেকটাকে নিয়ে আয়, অর্থাৎ ক্লোরিন ভাই তুই তোর আরেকটা ভাইকে নিয়ে আয়, জমজ ভাইকে নিয়ে আয়। কেমন বলছে? ক্লোরিন দুটো যদি চলে আসে, দুটো ক্লোরিন যদি থাকে MgCl2, দুটো ক্লোরিন লাগবে, দুটো ক্লোরিন তাহলে একটা করে দুজনকে দিয়ে দিব, তাহলে আমার অষ্টক পূর্তি লাভ হবে আর তোর দুই ভাইয়ের অষ্টক পূর্তি লাভ হবে, তাই না? তাই হলো Mg মাঝে বসে গেল আর দুই হাতে দুই দিকে দুই ভাই ক্লোরিনকে ডেকে নিল, এবার করলো কি, ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 7খানা, 1 2 3 4 5 6 7, এর 7 1 2 3 4 5 6 7, আর এর হচ্ছে 2খানা, শেষ কক্ষপথ 2টা ইলেকট্রন। এবার ইলেকট্রন একজন ম্যাগনেসিয়াম Mg একটা ইলেকট্রন যদি ক্লোরিনকে দিয়ে দেয়, তো ক্লোরিনের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে যাবে, ক্লোরিনের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে যাবে, 7 + 8 8। আবার এ যদি পেয়ে যায় এও অষ্টক পূর্তি লাভ করবে, আর এর কি হবে, এর 2টা ইলেকট্রন দুজনকে একটা করে দিয়ে দিল, তাহলে এরও অষ্টক পূর্তি লাভ হবে, তাহলে দুজনের সুস্থির। তাই হবে একটা ইলেকট্রন দিয়ে দিল একে, সুস্থির লাভ, অষ্টক পূর্তি লাভ করার জন্য একটা ইলেকট্রন দিয়ে দিল এই ক্লোরিনকে, দিয়ে এ Cl- আয়ন তৈরি করলো। আর এ Mg যেহেতু দুটো ধনাত্মক আয়ন তৈরি করবে, কারণ দুটো ইলেকট্রন দান করেছে, আর একটা Cl- দিয়ে এইরকম ধনাত্মক আয়ন ও ঋণাত্মক পরস্পর যুক্ত হয়ে যৌগিক পদার্থ গঠন করবে। সেই যৌগিক পদার্থ হলো MgCl2। দুটো ক্লোরিন আছে, তাহলে এইভাবে আমরা যে কোনো যৌগিক পদার্থের, আয়নীয় যৌগিক পদার্থের গঠন আমরা এভাবে আমরা দিতে পারি, লেখচিত্র গঠন আমরা যে কোনো যৌগিক পদার্থের উৎপত্তি আমরা দিতে পারি। তো এক্ষেত্রে আমরা এর আগে NaCl, আচ্ছা এখানে আমি একটা প্রশ্ন করব, আমরা অনেকক্ষণ ক্লাস করলাম, প্রশ্ন করব যে আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। একটা প্রশ্ন আমি যদি করি যে অষ্টসূত্র বলতে কি বোঝো, তো আমরা আশা করি অষ্টসূত্র সম্বন্ধে আমরা জেনেছি, আমরা বলতে পারবো। এবার এখানে প্রশ্ন থাকে আয়নীয় বা সমযোজী বন্ধন যে গঠন হয়, সেক্ষেত্রে এদের ধর্মগুলোকে, আয়নীয় যৌগগুলোর ধর্মগুলোকে, তো আমরা বলবো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে 4টা পয়েন্ট বলেছিলাম, সেই পয়েন্টগুলো আমরা বলবো। তারপর NaCl, লবণকে আমরা তড়িৎযোজী যৌগ বলি, কিন্তু চিনিকে তড়িৎযোজী যৌগ বলি না কেন, চিনিকে আমরা তড়িৎযোজী যৌগ বলি না কেন, সেটা আমাদের এখানে প্রশ্ন থাকে এই টপিকস থেকে। তো লবণ অর্থাৎ NaCl কে আমরা তড়িৎযোজী যৌগ বলতে পারি, কিন্তু চিনিকে আমরা বলি না। এই জন্য আমরা পরিষ্কার ছোট্ট একটা উত্তর দিব, সেটা হচ্ছে এই তড়িৎযোজী যৌগ কেন বা আয়নীয় যৌগ কেন। একমাত্র কারণ এটাই যে এই যৌগিক পদার্থটা আয়ন তৈরি করে,
আয়ন তৈরি করে, এরা আয়নীয় বন্ধন তৈরি করে যুক্ত হয় স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা, তাই এটা হচ্ছে তড়িৎ বা আয়নীয় যৌগ। দেখা দিতে পারে আমরা Na+ আয়ন তৈরি করে এবং Cl- আয়ন তৈরি করে, দিয়ে এরা যুক্ত হয়। কিন্তু চিনির ক্ষেত্রে এরকম কোনো আয়ন তৈরি হয় না বলে এটাকে আমরা চিনিকে আমরা তড়িৎ বলি না, কিন্তু NaCl কে তড়িৎ যৌগ আমরা বলে থাকি। তারপরে এরকম প্রশ্ন থাকে, আমি কয়েকটা নাম বলছি পদার্থের নাম, যেমন মিথেন, যেমন গ্লুকোজ, জল, তারপরে আমরা বলতে পারি লবণ। এগুলোর মধ্যে কোনটা আয়নীয় যৌগ? তো আমি প্রথমে বললাম মিথেন, জল, গ্লুকোজ, এগুলো সবগুলোই কিন্তু আয়নীয় যৌগ নয়। কারণ গ্লুকোজ বা চিনি বা মিথেন প্রত্যেকেই সামনে যদি ফর্মুলা লেখা হয়, আণবিক সংকেত লেখা হয়, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকের সামনে অধাতব পথ হয়। শুধুমাত্র লবণ, NaCl, লবণের ক্ষেত্রে কিন্তু প্রথমে ধাতু আছে। আমি যে প্রথমে বলেছিলাম যে মৌলিক আয়নীয় পদার্থ বা তড়িৎ পদার্থ চেনার উপায় কি? চেনার একমাত্র উপায় হচ্ছে, আরো উপায় আছে, তার মধ্যে সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রথমে আমাদের দেখতে হবে যে যে যৌগটি তৈরি হয়েছে সেই যৌগটির প্রথমে ধাতু আছে কিনা এবং ধাতুর পরে অধাতু আছে কিনা। যদি থাকে তাহলে আমরা বুঝে নেব যে সেই যৌগটা অবশ্যই অবশ্যই আয়নীয় যৌগ। আর প্রশ্ন আমরা বলতে পারি Mg এই যে ধাতু পদার্থটি, এর যোজন কক্ষে ইলেকট্রন সংখ্যা কতটি? এরকম প্রশ্ন করে দিল। MgCl2 যোগের মধ্যে যোগে Mg এর যোজন কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? তাহলে আমরা Mg মানে হচ্ছে 12, এর যোজন কক্ষপথ কোনটা? আমি বললাম শেষ কক্ষপথকে যোজন কক্ষপথ বলা হয়। তাহলে MgCl2 যোজন কক্ষপথে দুটি ইলেকট্রন। একইভাবে আমরা বলতে পারি Na সোডিয়ামের যোজন কক্ষে ইলেকট্রন কয়টি? আমরা উত্তর দিব কত? 2 + 8 + 1, অর্থাৎ শেষ কক্ষপথে যে ইলেকট্রন সেই ইলেকট্রন যোজন কক্ষপথের ইলেকট্রন, তাই ওটা হলো 1, তার মান 1 আমরা বলতে পারবো। এভাবে ক্লোরিনও বলতে পারবো আমরা একইভাবে। তারপরে আমরা আয়নীয় যৌগগুলি কোন দ্রাবকে দ্রবীভূত হয়? এরকম প্রশ্ন থাকতে পারে। আয়নীয় যে যৌগগুলোর কথা বললাম এতক্ষণ ধরে, এই যৌগগুলো কোন দ্রাবকে দ্রবীভূত হয়? তো আমরা প্রথমে বলেছি ধর্মে, যখন বলেছিলাম এই যৌগগুলো সাধারণত জলে দ্রবীভূত হয়, অর্থাৎ ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। ধ্রুবীয় দ্রাবক অর্থাৎ জলে সাধারণত দ্রবীভূত হয়। তারপরে আমরা এখান থেকে আরো প্রশ্ন দিতে পারি যে তড়িতের কথাটা যেটা বলছিলাম, এই আয়নীয় যৌগ যেগুলো বললাম, আয়নীয় যৌগ MgCl2 বা NaCl, এরা তড়িৎ পরিবহন করতে পারে কিনা? বলছি এরা সাধারণ অবস্থায় এবং কঠিন অবস্থায় এরা তড়িৎ পরিবহন করতে পারে না। কিন্তু তড়িৎ পরিবহন কখন করে? এরা সাধারণত তড়িৎ পরিবহন তখনই করে যখন জলীয় দ্রবণ বা গলিত অবস্থায় থাকে। যেমন NaCl, একে যদি আমরা দ্রবীভূত করি তাহলে সেক্ষেত্রে দুটি আয়ন তৈরি করে, যে তড়িৎ পরিবহন করে। তাই ধাতব পরিবাহী আর এদের মধ্যে একটা পার্থক্য এখানে আমরা বলতে পারি। ধাতব পরিবাহীগুলো কিভাবে তড়িৎ পরিবহন করে? এরা কিন্তু কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং এদের তড়িৎ পরিবহনের বাহক হচ্ছে ইলেকট্রন, কিন্তু এদের তড়িৎ পরিবহনের বাহক হচ্ছে আয়ন। এভাবে আমরা এরা সাধারণত গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। এই প্রশ্নগুলো থাকে অনেক সময়। তারপরে আরেকটা প্রশ্ন, আমি LiH আমরা লিখি LiH, এই যৌগিক পদার্থটি অষ্টক সূত্র মেনে চলে কি? তোমার না, এটা LiH অষ্টক সূত্র মেনে চলে না। তাহলে কোন সূত্র মেনে চলে? এই যৌগিক পদার্থটি আমাদের দ্বৈত সূত্র মেনে চলে। কারণ এদের কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌল, সুস্থিত মৌল, সেটা হচ্ছে হিলিয়াম। ইলেকট্রন বিন্যাস শেষ কক্ষপথ দুটি ইলেকট্রন, এরা সেই হিলিয়ামের মতো আচরণ করে। হিলিয়ামের নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের কাছাকাছি থাকে, যে নতুন যৌগ তৈরি করে। তাই এই যৌগিক পদার্থগুলোকে আমরা এটা দ্বৈত সূত্র লাভ করে। তারপরে এরকম আরো প্রশ্ন থাকতে পারে, দিয়ে দিল A এবং B। একটা প্রশ্ন আমি লিখছি এখানে, A এবং B দুটি যৌগিক পদার্থ, A এবং B দুটি যৌগিক পদার্থ। প্রশ্ন দিল A এবং B, A হচ্ছে একটা পদার্থ A এবং B দুটি পদার্থ, যার ইলেকট্রন বিন্যাস 9, এর হচ্ছে 20, 9 এবং 20। দিয়ে বললো যে এই যৌগিক পদার্থটি কি ধরনের বন্ধন তৈরি করবে এবং এর সংকেত কি হবে। এই ধরনের প্রশ্ন থাকে। কি বললাম? 1 নম্বর, এই পদার্থটি কি ধরনের বন্ধন তৈরি করে, বন্ধনের প্রকৃতি কি হবে। তারপর 2 নম্বর, এই যৌগটি যে তৈরি করলো এর যৌগ পদার্থটি কি ধরনের যৌগ। এবং 3 নম্বর প্রশ্ন হচ্ছে এই যৌগিক পদার্থটির তৈরি করো, সংকেত লিখো।
তাহলে এই উত্তরটা আমরা কি করে করব? খুব সহজ উপায় এটা করা যায়। এই ধরনের প্রশ্ন অনেক থাকে, 2 বা 3 নম্বর থাকে, তো আমরা কিভাবে করব এই সলভটা? এই যৌগটি ইলেকট্রন বিন্যাস করব আমরা। প্রথম ফার্স্ট নম্বর স্টেপ, এই যৌগিক পদ্ধতির ইলেকট্রন বিন্যাস। তাহলে 9 কে ভাঙলে হয় 2 + 8 2 + 7 2 + 7। আচ্ছা বি আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 20, ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে হবে 2 + 8 + 8 + 2। তাহলে এক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে এই যৌগিক পদার্থটি এটা এর মধ্যে ধাতব গুণ বেশি আছে। কেন ধাতব গুণ বেশি? এর যৌগিকতা মাত্র 2, শেষ কক্ষপথে 2 ইলেকট্রন রয়েছে, এর ধাতব গুণ বেশি আছে। তাহলে এক্ষেত্রে ইলেকট্রন এ দান করতে পারবে আর এ গ্রহণ করবে। শেষ কক্ষপথে 7 ইলেকট্রন, মানে এরা কোন শ্রেণীতে রয়েছে কে বলতে পারবে? গেস করো। যে সকল মৌলিক পদার্থের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন, সেই সকল মৌলিক পদার্থের একটা বিশেষ নাম আছে এবং তাদের দীর্ঘ পর্যায় সারণীতে তাদের অবস্থান কোথায়। আচ্ছা আমি বলি, যারা শেষ কক্ষপথে ইলেকট্রন 7টি যাদের থাকবে তারা সাধারণত 17 নম্বর শ্রেণী থেকে, আধুনিক বা দীর্ঘ পর্যায় সারণী 17 নম্বর শ্রেণীতে, আর মেন্ডেলিভের পর্যায় সারণী 7 নম্বর শ্রেণী থাকে, তাদেরকে সাধারণত হ্যালোজেন মৌল বলা হয়। তো হ্যালোজেন মৌল হলো তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, এরা ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি থাকে তীব্র তড়িৎ ঋণাত্মক যেহেতু। আর এই সকল মৌলিক পদার্থ কি হচ্ছে, এরা ধনাত্মক যৌগিক পদার্থ, এরা ইলেকট্রন দান করবে। তাহলে এক্ষেত্রে ইলেকট্রন দান করবে। তো একই কেস আমরা যদি বলি, তাহলে এইখানে আমরা যদি খেয়াল করি 2টি ইলেকট্রন, শেষ কক্ষপথে 2খানা ইলেকট্রন রয়েছে, তো এ যদি একটাই নিতে পারে তাহলে বাকি একটা কোথায় যাবে? তাহলে এ মৌলিক পদার্থ দুটো নিতে হবে, যেমনটা করেছিলাম MgCl2 যৌগটা সেম জিনিস ছিল। তাহলে এক্ষেত্রে আমরা করেছিলাম কি, তাহলে এ কে 2 জায়গায় নিতে হবে, বি মাঝখানে লিখে দিয়ে এ কে 2 দিকে লিখে দিলাম। এবার শেষ কক্ষপথে ইলেকট্রন 7টা, এ 7টা দিলাম, 1 2 3 4 5 6 7। এক্ষেত্রে 2খানা ইলেকট্রন 1 2, এর 7 1 2 3 4 5 6 7। কি হলো, এ একটা ইলেকট্রন দিয়ে দিল, দিয়ে অষ্টক পূর্তি লাভ করলো, এ একটা ইলেকট্রন দিয়ে দিল, অষ্টক পূর্তি লাভ করলো, দেওয়ার পর অষ্টক পূর্তি লাভ হলো। আবার এ দান করলো, বি মৌলিক পদার্থ দান করার পর দান করলেন, মৌলিক পদার্থটি দান করার পর শেষ হয়নি, মৌলিক পদার্থটি দান করার পর ও কিন্তু অষ্টক পূর্তি লাভ করবে। তাহলে সেক্ষেত্রে এ মাইনাস আয়ন তৈরি করবে, বি প্লাস আয়ন তৈরি করবে এবং এ আবার মাইনাস আয়ন তৈরি করবে। এদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হবে। তাহলে 1 নম্বর প্রশ্ন ছিল কি আমার, 1 নম্বর প্রশ্ন ছিল যে এই যে এরা পরস্পর যুক্ত হয়ে কোন ধরনের বন্ধন তৈরি করবে। তো এই যদি বলতে পারবো এই পদার্থটি অবশ্যই আয়নীয় বন্ধন বা সমযোজী বন্ধন তৈরি করবে, কারণ এরা আয়ন তৈরি করলো, ইলেকট্রন আদান প্রদান করে ওরা অষ্টক পূর্তি লাভ করে যৌগিক পদার্থ তৈরি করবে। তাহলে 1 নম্বর পয়েন্ট আমরা বলে দিলাম উত্তর, যেটা আয়নীয় বন্ধন। এবার 2 নম্বর পয়েন্ট ছিল যৌগটি কি ধরনের যৌগ, তা আয়নীয় বন্ধন যদি তৈরি করে তাই এটা আয়নীয় যৌগ হবে বা তড়িৎদ্বয়ী যৌগ হবে। এবং যদি বলে 3 নম্বর পয়েন্টে ছিল যৌগিক পদার্থের সংকেত কেমন হবে, তা আমরা খুব ক্লিয়ারলি আমরা সংকেতও লিখতে পারবো। আমরা বললাম একটু আগে বললাম যে শেষ কক্ষপথ যোজন কক্ষপথ বলা হয়, অর্থাৎ শেষ কক্ষপথ দিয়ে বলতে পারবো যে যোজ্যতা কত। তাহলে যোজ্যতা কত 2, তাহলে বি মৌলিক পদার্থের যোজ্যতা হচ্ছে 2 আর এ মৌলিক পদার্থের যোজ্যতা হচ্ছে 1। কিভাবে 7 আছে মানে 8 - 7, এটা আমরা আশা করি সকলেই জানি যোজ্যতা বের করার নিয়মটা, আমি আর বলছি না। যদি কারো অসুবিধা হয় যোজ্যতা কি করে বের করতে হয় তাহলে কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ভিডিও আমরা যে আপলোড করব তখন অবশ্যই সেটা উল্লেখ করব, চেষ্টা করব বোঝানোর। তো তাই বলছি যারা এখনো এই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি বলি যে অবশ্যই সাবস্ক্রাইব করো, নতুন নতুন ভিডিও আমরা আপলোড করব, তোমাদের সাবস্ক্রাইব বা নতুন কমেন্টে উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও করে তোমাদের সলভ করার চেষ্টা করব। এবং তোমাদের যদি কোনো অসুবিধা প্রবলেম হয়ে থাকে এই ভিডিওতে তাহলে সেটা সলভ করার চেষ্টা করবো কমেন্টের মাধ্যমে জানালে। তো যাই হোক, আমরা এই ক্ষেত্রে যেটা বলছিলাম এর যদি আমাদের করতে বলে কি সংকেত কি হবে, তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজে উপায়ে আমরা সংকেত বের করতে পারি। এক্ষেত্রে বিটা যেহেতু ধাতব গুণ বেশি, কেন ধাতব গুণ বেশি, যে ইলেকট্রন দান করবে সে তার মধ্যে ধাতব গুণ অবশ্যই বেশি হবে। তো আমরা যখন ছোট ক্লাসে ক্লাস 5 6 বা 7 আমরা যখন শিখেছিলাম সংকেত লেখার নিয়ম, যে ধাতব পদার্থ বা কঠিন পদার্থ সাধারণত সামনে হয়, তো বি অবশ্যই ধাতব বা কঠিন পদার্থ, তাহলে সেটা আগে হবে। তাহলে আমরা যদি সংকেতটা লিখি তাহলে সংকেতটা কেমন হবে, বি আগে লিখবো, তাহলে বি আমি লিখলাম, তারপরে এ অবশ্যই অধাতব এ লিখলাম, কটা এ আছে দুটো, A2, তাহলে যৌগিক পদার্থটার সংকেত হবে BA2। এভাবে আমরা
তাহলে আজকে এই টপিকসটুকু আলোচনা করলাম। সমযোজী বন্ধন সম্বন্ধে আমরা আগামী ক্লাসে বলবো। আজকে শুধুমাত্র আমরা তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন এবং আয়নীয় যৌগ সম্বন্ধে আমরা জানলাম। তারপরে জানলাম অষ্টক পূর্তি সম্বন্ধে, অষ্টক পূর্তি লাভ কিভাবে হয়, কেন হয়, এবং অষ্টক সূত্র জানলাম। অষ্টক সূত্রের পরে দ্বৈত সূত্র জানলাম। আশা করি সকলে এই চ্যাপ্টারটা আয়ত্তে আসবে। যেটুকু পড়ালাম ভালোভাবে দেখবে এবং যেগুলো অসুবিধা হবে নোট করে নিবে, পরে বই দেখে সেটা পড়বে, তাহলে সুবিধা হবে। আর পরবর্তী যে ভিডিও আমরা সমযোজী বন্ধন সম্বন্ধে আমরা আলোচনা করব, পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমরা পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের কাছে আসবো। থ্যাংক ইউ।